আমার জায়গাটা যে বুঝতে পারে, আমার যে বলা দরকার, সেইটা আমি কখনো ভাবিনি। তো অনেক অনেক কিছু আমি চেপে গেছি। এমপ্যাথি ছাড়া জীবনে কি বা আছে? যে কোনো সম্পর্ক ওয়ার্ক করার জন্য কমিউনিকেশন ইজ দ্য কি। We never heal from our circumstances, we just move on from it. আমি যেন তার গো টু পার্সন হই, আমি সবসময় চেষ্টা করি এইটাই মেনটেন করার। মায়াটাই তো সবচেয়ে বড় সত্যি বলে আমার ধারণা। যারা আমাদের খুব কাছের মানুষ, সময়ের সঙ্গে তাদের প্রতি আমাদের অ্যাটাচমেন্টটাও বাড়তে থাকে। তারা আমাদের ডেইলি লাইফের একটা ইনসেপারেবল পার্ট হয়ে ওঠে। কিন্তু কোনো কারণে তারা যদি আমাদের জীবন থেকে দূরে সরে যায়, সেটা বিচ্ছেদ হোক বা ডিস্টেন্স বেড়ে যাওয়া হোক কিংবা চিরতরে হারিয়ে যাওয়া, সেই ভয়েড থেকে লাইফ আমাদের কি শেখায়? এটাই শেখায় যে থেমে গেলে চলবে না। সেই মানুষটা কিংবা যার সাথে এই অ্যাটাচমেন্টটা গ্রো করে যায়, তাদের সাথে থাকতে থাকতে তো অনেক কিছুই শুধু তাদের ব্যাপারে নয়, নিজেদের ব্যাপারেও অনেক কিছু জানা যায়, শেখা যায়। সেই জিনিসগুলোই আমরা কোথাও গিয়ে নতুনভাবে আমাদের লাইফেও উপভোগ করি কিংবা প্রয়োগ করি। ফলত তারা যখন চলে যায়, সেই অ্যাবসেন্সটা ডেফিনেটলি একটা ম্যাসিভ অ্যাবসেন্স। আর সেটা কোনোদিনও ওই ভয়েডটা তুমি যেটা বলছো না যে ফিল করার চেষ্টা, সেই ভয়েডটা ফিল হয় না। We never heal from our circumstances, we just move on from it. এই অ্যাটাচমেন্ট কি শুধুই মায়া, নাকি এটাই সত্যি, নাকি মনের একটা ইলিউশন, যেখানে আমরা ভাবি তাকে ছাড়া হয়তো বাঁচা সম্ভব নয়, অথচ সময়ের সঙ্গে তাকে ছাড়াও আমরা বেঁচে থাকি, নিজের মতো করে এগিয়ে যাই? অ্যাকচুয়ালি তিনটেই সত্যি। মানে এটার মধ্যে একটা অদ্ভুত মায়াও আছে, কারণ এমপ্যাথি ছাড়া জীবনে কি বা আছে। সত্য তো বটেই, কারণ সেই মানুষটা হয়তো আর নেই। আর ভ্রমটা হচ্ছে যে আমরা আদেও অ্যাটাচড ছিলাম কিনা, সেটা শুধু আমার পার্সপেক্টিভ কি বাকিদের, সেটা তো ডেফিনেটলি মানে ওটাই একটা ভ্রম, ওটা একটা ম্যাসিভ ভ্রম। তাহলে মায়া আর সত্যির মধ্যে আসল ডিফারেন্সটা কোথায়? মায়াটাই তো সবচেয়ে বড় সত্যি বলে আমার ধারণা, কারণ মায়া ছাড়া হোয়াট ইজ দ্য রিয়েল ট্রুথ দ্যাট উই আর ট্রাইং টু চেজ? এমপ্যাথি ছাড়া তো কোনো, আমার মনে হয় না, একটা খুব ক্লিশে ফ্রেজ আছে না যে সবই মায়া। আই থিঙ্ক ট্রুথ ইজ এমপ্যাথি, এমপ্যাথি ইজ ট্রুথ। আমরা যারা 90-এর দশকে বড় হয়ে উঠেছি, সেই সময়টা আর এখনকার সময়ের মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স। প্যারেন্টিং এর ক্ষেত্রেও সেই ডিফারেন্সটা ক্লিয়ারলি দেখা যায়। এখনকার জেনারেশনের প্যারেন্টসরা কম্প্যারেটিভলি অনেক বেশি ফ্রেন্ডলি আর ওপেন মাইন্ডেড টুয়ার্ডস দেয়ার চিলড্রেন, যেটা আমাদের সময়ে ম্যাক্সিমাম বাড়িতেই এতটা ছিল না। তাই আজকের সময় দাঁড়িয়ে প্যারেন্টিং নিয়ে তোমাদের কি ভিউজ? কিভাবে তোমরা চাইবে তোমাদের নেক্সট জেনারেশন যেন জীবনের যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করার জন্য মেন্টালি প্রিপেয়ার থাক? নিজেদের পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্সেস থেকে বলো। খুব সুন্দর পয়েন্ট আউট করা যে সত্যি 90 দশকে বড় হওয়া এবং তারপর আজকে আমার যখন রেসপন্সিবিলিটি পরের জেনারেশনকে তৈরি করা, এই দুটোর মধ্যে সাংঘাতিক ডিফারেন্স রয়েছে এই আপব্রিঙ্গিংটার মধ্যে। অ্যান্ড দ্যাট ইজ আ চয়েস উই আর মেকিং কনসিয়াসলি এভরি ডে। কারণ আমি চেষ্টা করি যে আমার ছোটবেলায় আমি কেমন ছিলাম, আমার কি ভালো লাগতো, কি খারাপ লাগতো, কি সমস্যায় পড়তে হয়েছে, সেই জিনিসটাকে মনে রাখার। আমার এমনিতে মেমোরিজ খুব একটু ঘাঁটা, আমার একটু মনে রাখা নিয়ে সমস্যা আছে ডিটেলস, কিন্তু আমি এইগুলো খুব চেষ্টা করি মনে রাখার। আমার মনে আছে একটা সময় বড় হওয়ার সময়ে আমি কমফর্টেবল ছিলাম না আমার বাবা মার সাথে অনেক বিষয়ে কথা বলতে। আমার মনে হতো যে না, এগুলো বলা যায় না, এগুলো বলতে পারবো না, বা ওরা রেগে যেতে পারে, ওরা বকতে পারে, ওরা আমার জায়গাটা যে বুঝতে পারে, আমার যে বলা দরকার, সেইটা আমি কখনো ভাবিনি। তো অনেক অনেক কিছু আমি চেপে গেছি, তার জন্য হয়তো অনেক ক্রাইসিস ফেস করতে হয়েছে, সমস্যা আরও বেড়ে গেছে। আমি না সেই ট্রাস্টটা করতে পারিনি কখনোই, এবং সেটা এখন মনে হয় যে কোথাও গিয়ে তাদের দোষ নয়, কিন্তু তাদেরও আপব্রিঙ্গিং সেটাই শিখিয়েছিল। বকা দেওয়া, মারধর করা বাচ্চাদের, সেটা অনেক বেশি নর্মাল ছিল। তারা আরও বেশি সেইভাবে বড় হয়েছে সেই শাসনের মধ্যে থেকে। তারপর তারা হয়তো সেটা অনেকটা কমিয়েছে, কিন্তু সেই পুরোটা বাদ দিতে পারিনি। আর এখন আমি চেষ্টা করি, আমার সমসাময়িক পেরেন্টসরা চেষ্টা করে অনেক বেশি ফ্রেন্ডলি একটা জায়গা মেনটেন করার। এটা একটা পার্সোনাল রিয়েলাইজেশন যে কোনো সম্পর্ক ওয়ার্ক করার জন্য কমিউনিকেশন ইজ দ্য কি। সেটা বন্ধুত্বের হোক, সেটা বাবা মার সাথে হোক, কাজের জায়গায় হোক, বা ইভেন নিজের সন্তানের সাথে হোক, তার বয়সে তার বোধ কতটা, সেইটা বুঝে সেইভাবে কমিউনিকেট করাটা খুব ইম্পর্টেন্ট। আমি যেমন অ্যাজ আ পেরেন্ট তাকে গাইড করব, তাকে ভুল ঠিকের একটা বোধ তৈরি করাটা আমার রেসপন্সিবিলিটি, প্রয়োজনে তাকে শাসন করাটাও আমার রেসপন্সিবিলিটি, তেমনই তার কিন্তু প্রোটেক্ট
এডুকেশনটাও আমারই রেসপন্সিবিলিটি, তাকে সেফ ফিল করানো, তার বাইরে কোথাও কোনো অসুবিধা হলো সে যাতে আমাকে কিছু বলতে ভয় না পায়, আমি যেন তার গো টু পার্সন হই। আমি সবসময় চেষ্টা করি এইটাই মেনটেন করার, তার সাথে বন্ধুর মতন মেশার। এবং ও হয়তো অনেক কিছু বলতে হেজিটেট করে, এখনও হয়তো করে, কিন্তু সেটা যেন ভয় থেকে না হয়, সে যেন কোনো সমস্যায় পড়লে লাইফে যেন অবশ্যই আমাকেই ফোনটা করে বা আমাকেই যেন ফার্স্ট যোগাযোগটা করে, সেই ট্রাস্টটা যেন আমি তৈরি করতে পারি। এটা আমার মনে হয় যে আমরা খুব মানে আমাদের জেনারেশন খুব সচেতনভাবেই এইটা করি। এবং আমাদের বড় হওয়ার সময়ও একটা ওই বাবা মার স্বপ্ন, বাবা মার ইচ্ছে চাপিয়ে দেওয়ার একটা প্রথা তখনও ছিল, যে মানে এই সরকারি চাকরিটাই বেস্ট অপশন ফর লাইফ, বা ইউনো উকিলের ছেলে উকিল হবে, এরকম একটা চলতো। কিন্তু আমি দেখি যে আমি এবং আমার বন্ধু বান্ধব যারা পেরেন্টস, তারা খুব মানে চেষ্টা করি সবসময় যে এই বাচ্চাকে নিজের মতন করে বাড়ার, তার নিজের শখগুলোকে এক্সপ্লোর করার, সেই জায়গাটা যাতে আমরা সেফলি দিতে পারি, তাকে যাতে ওই রিঅ্যাসুরেন্সটা দিতে পারি যে তুমি তোমার মতন করে যা ইচ্ছে স্বপ্ন দেখো, আমরা সবসময় আছি অ্যাজ আ সাপোর্ট সিস্টেম। সেই জায়গাগুলো অনেকটাই চেঞ্জ হয়েছে।